বন্ধুরা দেখতেই পাচ্ছেন আজকে আর স্টুডিওতে নেই, চলে এসেছি সেই জায়গাটায় যে বাড়িটা আছে বলে, যে জায়গাটা আছে বলে এখনও মুখ ফুটে কথাটা বলতে পারি, প্রতিবাদটা করতে পারি, অন্যায়কে অন্যায় বলতে পারি এবং শাসকের আইন এখনও কাবু করতে পারেনি। এই আইনের শাসনটা আছে বলে এখনও বাইরে রয়েছে। যাই হোক, ওই দিকটা খুব রোদ ছিল তাই এদিকটা এলাম একটু। আপনাদের আগেই জানিয়েছিলাম যে আবার নতুন করে পিসির পুলিশ চেষ্টা করছে যাতে মুখটা বন্ধ হয়, যাতে কথা না বলতে পারি, এবং সেই জন্য নতুন করে আবার সেই পুরনো কেসগুলো খোলার চেষ্টা করা হচ্ছে। এবং সেই জন্য সকাল থেকে সমস্ত কাজকর্ম ফেলে আপাতত কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে হয়েছে। সেখানে এসেছি। আমার আইনজীবী তারা কিছু কাগজপত্র রেডি করছেন, সেখানে কিছু সই সাবুদের ব্যাপার আছে, সেগুলো করতে হবে। তো কি হলো আজকে, কেন আসতে হচ্ছে, কোন কেস, অবশ্যই আপনাদের ডিটেলসে বলবো। নমস্কার প্রিয় বন্ধু, মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, আগে যেরকম বলেছিলাম যে এখন মূলত দুটো কেস চলছে, তার মধ্যে একটা কেস হয়েছিল 2022-এর অগস্ট মাসে। সেই কেসে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছিল। সেখানে নাকি তদন্তের স্বার্থে গুগল থেকে টাকা ঢুকছে আমার অ্যাকাউন্টে এবং সেটা জঙ্গি সংগঠনের কাছে যাচ্ছে, বা জঙ্গি সংগঠনই গুগল কিনা সেইটা নিয়ে তদন্ত করতে চায়, সেই জন্য আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে রাখতে হবে, এরকম একটা আবেদন ছিল। যাই হোক, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো ফ্রিজ খুলে গেছে, সেই একটা কেস। আর তার এখন 2 বছর হয়ে গেছে, সেটা 4 মাস 6 মাস বাদে একটা করে তার ডেট পড়ে, কিন্তু তার এখনও কোনো চার্জশিট দিতে পারেনি। মানে এই যে পিসিমণি চাইছেন যে তিনি নাকি ফাস্ট ট্র্যাক কোর্ট করে ফেলবেন এবং ফাস্ট ট্র্যাক কোর্ট করে ফেলার পর 7 দিনে 10 দিনে ফাঁসি দিয়ে দেবেন, তো ফাঁসি তো অনেক দূরের কথা, একটা জঙ্গি সংগঠনের সঙ্গে যোগ আছে এরকম একটা ভয়ঙ্কর অভিযোগ পিসি পুলিশ করছে। তারা 2 বছর ধরে সেই কেসটা সলিউশন করতে পারছে না, তাহলে 10 দিনের মধ্যে কি করে ফাঁসির আসামি করে দেবে? আর যে কেসটা হয়েছিল মাস 6 আগে, নির্বাচনের আগে, আপনারা জানেন, সেখানে বাগদা থানার অতি সক্রিয়তা ছিল, অতি তৎপরতা ছিল এবং সেখানে আমার বাড়িতে প্রথমে আমাকে নোটিশ পাঠানো হলো ইমেলে, তারপর একদম আমার বাড়িতে চলে গেল এবং সেই পুলিশকে ভালো করে কান মুলে শেখাতে হয়েছিল যে কিভাবে আইন কানুন মেনে কাজ করতে হয়। নোটিশ পাঠান, সেখানে সিরিয়াল নাম্বার দিচ্ছেন না, অনেক কিছু বলেছিলাম। তো তারপর আমি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলাম। তো হাইকোর্ট থেকে যথারীতি রাজ্যের এবং রাজ্য পুলিশের যেখানে যা কাগজপত্র পাঠানোর সেটা মেনশন হয়ে যাওয়ার পরে আপনারা জানেন সেই কাগজপত্র পাঠাতে হয়, তো সেগুলো সব পাঠানো হয়ে গিয়েছিল, কিন্তু পুলিশের আর তর্স হয়েছিল না, আমাকে যে করে হোক তুলতেই হবে। সেই জন্য 8 জন উর্দিধারী পুলিশ তারা কিন্তু চলে গিয়েছিল বাড়িতে, এবং সেই অবস্থায় আমার বাড়িতে শুধুমাত্র আমার শিশু সন্তানটি ছিল এবং কী হয়েছে সেই বিস্তারিত ঘটনা বলেছি। তো তারপর যেটা হাইকোর্টের একটা নির্দেশ ছিল, একটা রক্ষা কবচ রয়েছে, সেটা হচ্ছে যে এই চটি পুলিশ, এই পিসি পুলিশ, তারা যে কাজগুলো করে কোনোটাই তো আইন মেনে করে না। সুতরাং যদি গ্রেপ্তারিই করতে হয়, কোনো রকম কোনো কোয়ার্সিভ মেজার নিতে হয়, কোনো কড়া অ্যাকশান নিতে হয়, এক কাজ করুক, সেটার জন্য নিশ্চিতভাবে তাদের কাছে তথ্য প্রমাণ আছে। সেই তথ্য প্রমাণটা আগে তারা আদালতের কাছে দিক, এবং আদালতের কাছে দেওয়ার পর আদালত যদি মনে করে, মাননীয় বিচারপতিরা যদি মনে করেন যে হ্যাঁ সত্যি আমার বিরুদ্ধে বিশাল কিছু পাওয়া গেছে, তখন আদালত ভেবে দেখবে যে আমাকে গ্রেপ্তার করবে বা অন্য কিছু করা পদক্ষেপ যা জানিয়ে সেটা করবে। কিন্তু আদালতকে না জানিয়ে পুলিশ আমার বাড়িতে গিয়ে এইভাবে হুড়ুম করে ভয় দেখাতে পারবে না, 1 নম্বর। 2 নম্বর, এইটা যখন বুঝে গেছে যে আর অ্যারেস্টটা করা যাবে না, তখন একটা নতুন ছক করা হয়েছিল। সেটা হচ্ছে যে ঠিক আছে স্যার, আমরা অ্যারেস্ট করব না, কিন্তু অ্যাটলিস্ট ইন্টারোগেশনের জন্য তো বলুন। মানে ইন্টারোগেশনের যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে যে বিভিন্ন থানায় মামলা করে দেওয়া হবে এবং মামলাগুলো অদ্ভুত হয়। কীরকম হয়, ধরুন আমি কাউকে বলেছি কয়লা ভাইপো, আমি কাউকে বলেছি মাননীয়া, তাতে নাকি এই রাজ্যের কিছু ব্যক্তি আছে, তাদের মনে হচ্ছে যে তারা যাদেরকে মনে করছেন তাদের মানহানি হয়ে যাচ্ছে। কীরকম অদ্ভুত ব্যাপার। সেই জন্য তারা থানায় যাচ্ছেন, এফআইআর করে যাচ্ছেন। এবার দেখুন, কয়লা ভাইপো তো কারোর পেটেন্ট নেওয়ার নাম নয়, বা এই নামে কারোর আধার কার্ড আছে বলে আমি জানি না, বা মাননীয়া বলে কারোর পেটেন্ট আছে আমার জানা নেই। তো যদি কারোর সত্যি এরকম মানহানি হয়ে থাকে, যেটা আদালতের নিয়ম হচ্ছে, সেই আদালতের নিয়ম অনুযায়ী যে যার মানহানি হচ্ছে বলে মনে হচ্ছে তিনি মানহানির মামলা করতে পারেন, কিন্তু এটার জন্য এফআইআর হয়ে যাবে,
এবং সেটাও অন্য লোকের মানহানি হচ্ছে বলে আমি এফআইআর করে দেবো, সেটার জন্য পুলিশ তৎপর হয়ে ছুটে গিয়ে তাকে আগে অ্যারেস্ট করবে, এই ধরনের জিনিস তো হতে পারে না। তো এই ছকটা খাটছিল না। তো সেই জন্য এখন যেটা নতুন ছক পুলিশ শুরু করেছে সেটা হচ্ছে যে পুলিশেরই আর অন্য কোনো কাজ নেই। এই আরজিকর কাণ্ড হয়ে যাচ্ছে, আমাদের বোনটিকে ধর্ষিতা হতে হচ্ছে, মরে যেতে হচ্ছে, আরজিকর কাণ্ডে যারা প্রোটেস্ট করছে সেখানে গিয়ে হামলা হয়ে যাচ্ছে, সব কিছু হচ্ছে, সেখানে পুলিশের কোনো খোঁজ নেই। পুলিশ এখন একটাই কাজ করে, রাত জেগে দিন জেগে 24 ঘন্টা ডিউটি করে, শুধু ইউটিউব দেখে। কয়েকজন আমরা ইউটিউবার আছি, তাদের ইউটিউবের ভিডিওগুলো তারা দেখে এবং সেখানে দেখে তাদের মনে হয় যে কোথায় কোথায় মিস ইনফরমেশান আছে সেটা বার করা, এবং সেইটার জন্য ভয়ঙ্কর দাঙ্গা পরিস্থিতি তৈরি হয়ে গেছে, প্রচণ্ড অশান্তি লেগে গেছে রাজ্যে, এরকম সম্ভাবনা তৈরি হয়ে গেছে। তাই সেইটার জন্য আমাকে ইন্টারোগেট করার দরকার আছে, এবং সেই ইন্টারোগেটটা করার নামে অ্যাকচুয়ালি যেটা হবে, বিভিন্ন থানায় এগুলো করবে। মানে এখন আর ওই বাইরের কারুর কোনো তোলামূল সাপোর্টারের এফআইআর তার কাজ হচ্ছে না, সেই জন্য পুলিশকে দিই, চটিচাটা পুলিশকে দিয়েই করিয়ে যাচ্ছে পিসুমণি। তারা নাকি মনে করছে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে, মানে কিছু ভাবার জন্য কারোর কোনো অপরাধ হয় সেটা এই চটি পুলিশকে না দেখলে, এই নির্মমতা পুলিশকে না দেখলে জানা যেত না। কি অদ্ভুত রকমের ট্রেনিং হয় এদের। যাই হোক, তো এবার বিভিন্ন থানায় কেস হবে এবং সেই থানায় ইন্টারোগেশনের নামে ডেকে পাঠানো হবে এবং ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখা হবে। অর্থাৎ বেসিক্যালি এক, মেন্টালি হ্যারাস করো এদেরকে, এবং দুই, যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট, যে এই ইন্টারোগেশনের নামে এদেরকে যে বসিয়ে রাখা হবে তাতে করে এরা সারাদিন আর কোনো কন্টেন্ট করতে পারবে না, কোনো প্রতিবেদন আনতে পারবে না। এরা যে প্রতিদিন কথা বলছে, প্রত্যেকটা কন্টেন্টে আমাদের মুখোশগুলো খুলে দিচ্ছে, সেটা চটি পুলিশই হোক আর চটি বুড়িই হোক, প্রত্যেকটা কন্টেন্টে এদের মুখোশগুলো যে খুলে দিচ্ছে, তাতে প্রচণ্ড রকম মানুষ ক্ষিপ্ত হচ্ছে এবং হীরক রানীকে তাড়াবার জন্য গোটা বাংলার মানুষ কার্যত মনস্থির করে ফেলেছে। সুতরাং সেই জায়গাগুলো অ্যাটলিস্ট বন্ধ হবে। তো এই সব পরিকল্পনা করা হচ্ছে, কিন্তু আদালত সেই ছকটা বুঝে গেছে এবং মাননীয় বিচারপতি জয় সেনগুপ্ত, তার এজলাসে এই মামলাটি হয়েছিল, আমার তরফ থেকে মামলাটি করা হয়েছিল। তিনি বলেন যে ঠিক আছে, আপনাদের যদি ইন্টারোগেশনের কোনো দরকার হয় আপনারা ইন্টারোগেশন অবশ্যই করতে পারেন, কিন্তু সেটার জন্য 48 আওয়ার্সের প্রায়র নোটিশ দেবেন আপনারা, এবং এই ইন্টারোগেশন করার জন্য সশরীরে যেতে হবে এরকম তো কোনো ব্যাপার নেই। আপনারা এক কাজ করুন, অনলাইনে ওনার ইন্টারোগেশন করুন, উনি কোঅপারেট করবেন। যদি কোঅপারেট না করেন তখন আপনারা আমাকে এসে বলবেন। তো এই কথা বলার পর পুলিশ আমাকে যথারীতি 48 আওয়ার্সের নোটিশ দেয়, এবং সেই নোটিশ দেওয়ার পরে আমাকে একটা টাইম দেওয়া হয় যে এই টাইমে আপনার ইন্টারোগেশন হবে। ভালো কথা, কিন্তু সেদিনকে মহামান্য আদালত বলে দিয়েছিল যে এফআইআরের কপি, যে এফআইআরটা হয়েছে, মানে আমার বিরুদ্ধে কী অভিযোগ আমি জানতাম না তখনও, একটা এফআইআর হয়েছে নাকি, সেই এফআইআরের কপি আমার হাতে তুলে দিতে হবে, আমার উকিলের হাতে তুলে দিতে হবে। তো সেই এফআইআরের কপি কিন্তু তখনও তুলে দেওয়া হয়নি। আমি পুলিশকে আবার মেল করেছিলাম বেশ ভদ্র ভাষায় চাটন দিয়ে, যে দয়া করে সেইটা দিন, নাহলে আমি আপনাকে কী প্রশ্ন করবেন সেটাই তো জানি না, কী বিষয়ে পরীক্ষা সেটাই তো জানি না, আমি ইন্টারোগেশনে হেল্প করবো কী করে আপনাকে। তো তারপর সেটা বলার পর যথারীতি পুলিশ তুলে দেয় এবং প্রায় ঘন্টা দেড়েক মতো ইন্টারোগেশন চলে, আর একটু বেশি হবে, কম নয়। সেখানে বিভিন্ন বিষয়, যেহেতু বিচারাধীন বিষয়, আমি সেই ইন্টারোগেশনের ব্যাপারে ডিটেলসে বলছি না, কিন্তু সবথেকে বড় কথা, সেই ইন্টারোগেশনে আমি বলেছিলাম যে আমার আইনজীবী ওই সঙ্গে থাকবে। তখন আমাকে পুলিশ জানিয়েছিল যে হ্যাঁ ঠিক আছে, আপনি আপনার আইনজীবীকে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার যেহেতু অনলাইনে হচ্ছে, আমাকে লিঙ্কটা পাঠানো হচ্ছে, আমি সেই লিঙ্ক আমার আইনজীবীকে পাঠিয়ে দিই। পুলিশ এতখানি ভীতু, সেই লিঙ্কটা থেকে আমার আইনজীবী যখন যোগ দিতে চাইছেন অনলাইনে, পুলিশ এটাকে অ্যাকসেপ্টই করছে না। আমি বললাম যে আমার আইনজীবী তো যোগ দিতে চাইছে এখানে ইন্টারোগেশনে, আপনি তাকে অ্যালাউ করছেন না কেন? বলছে আমি আপনাকে বলেছিলাম আপনার আইনজীবী আপনি ব্যবস্থা করবেন, এখন আপনার ঘরে আপনার আইনজীবীকে বসিয়ে রাখবেন নাকি আপনার আইনজীবীর ঘরে বসে আপনি ইন্টারোগেশন ফেস করবেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু আমি কোনো রকম কোনো কিছু, আদালত আমাকে নির্দেশ দেয়নি আপনার আইনজীবীকে অনলাইনে ইন্টারোগেশনের জন্য বা সেখানে রাখার জন্য, তাই আমি তাকে অ্যালাউ করবো না। মানে স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে পুলিশের ইন্টেনশন কী। মানে আমি তো ধরুন যা উত্তর দেওয়া সে তো দেবই, আমি তো চুরিও করিনি, ডাকাতিও করিনি, কয়লাও খাইনি, গরুও খাইনি, কিছুই করিনি। সুতরাং আমার তো ভয় পাওয়ারও কিছু নেই, কোথাও থেকে কিছু প্রভাবিত হয়ে করছি সেরকমও ব্যাপার নয়, যেটা সত্যি সেই সত্যিটা বলছি। কিন্তু পুলিশের ভয়টা ভাবুন একবার, যে আমার কাছেই রামচাটন খাবে, এবার আমার আইনজীবী থাকলে সেখানে আবার আইনের পরিভাষায় চাটন খাবে, কারণ আইনের অনেক কিছু ব্যাপার আছে, সেগুলো তো জানা সম্ভব না, আইনজীবী জানবে। তো যাই হোক, সেই জায়গাগুলো থেকে আলটিমেটলি ইন্টারোগেশন হয়েছে, তারপরে 6 মাস কেটে গেছে, এখনও অবধি এটা নিয়ে যে কোনো চার্জশিট দিয়েছে, চার্জ ফ্রেম হয়েছে, আমি দোষী, আমাকে আরও ফার্দার ইন্টারোগেশনের দরকার আছে, এরকম কোনো কিছু বলেনি। এবং আমাকে যে অনলাইনের ইন্টারোগেশনের 48 আওয়ার্স নোটিশ দেওয়া হয়েছিল, আমি কিন্তু সেই টাইমেই সেখানে জয়েন করেছিলাম,
কোনো দেরি করিনি এবং যতক্ষণ ইন্টারোগেট করেছে আমি কোঅপারেট করে গেছি। এবং শেষে আমি জিজ্ঞেসও করে নিয়েছি যে আমার ইন্টারোগেশন শেষ তো, তাহলে আর কিছু আপনার জানা আছে, আর কিছু আমার কাজ আছে? বলেছেন না। তো এখন নাকি পুলিশ উঠে পড়ে লেগেছে। সেই পুলিশের দাবি হচ্ছে আমার এই যে রক্ষা কবচটি আছে সেই রক্ষা কবচটি তুলে নিতে হবে। আমাকে আরও নাকি ইন্টারোগেশনের দরকার আছে এবং প্রত্যেক দিন কোর্টে এসে মাননীয় বিচারপতির কাছে সেটা মেনশন করছে যে এই যে এর বিরুদ্ধে কোয়ার্সিভ মেজার নেওয়া যাবে না এবং একে অনলাইনে ইন্টারোগেট করতে হবে, এই জায়গাটা তুলে নিন, এইটা নিয়ে নাকি মেনশানিং হচ্ছে। তো অবভিয়াসলি কোর্টের রায় আছে যখন সেটা পাচ্ছে না। এখন এটা করতে চাইছে কেন? এটা করতে চাইছে কি ওই পুরনো কেসটা, অবশ্যই সেই পুরনো কেসে আবার সেই বাগদা থানায় ডেকে পাঠাবে এবং সেখানে যেতে হবে। সেখানে কোন শাহজাহানের কোন ভাই আছে আমার জানা নেই, পুলিশের বদলে কে থাকবে আমার জানা নেই। শুধু তাই নয়, এইটাকে যদি তুলে দিতে পারে তারপরে যেটা নেক্সট করবে যে পশ্চিমবঙ্গের বিভিন্ন থানা থেকে, একটা ধরুন নর্থ বেঙ্গল থেকে করে দিল, একটা মেদিনীপুর থেকে করে দিল, একটা কলকাতার এই প্রান্তে করলো, একটা কলকাতার ওই প্রান্তে করলো, একটা হুগলি করলো, রোজ একটা একটা করে এরকম হয়ে যাবে। এবার হয়ে গিয়ে এবার সেই ইন্টারোগেশন তুমি ফেস করো, কাজকর্ম কিছু করতে হবে না, প্রতিবেদন কিছু করতে হবে না, এই ইন্টারোগেশনগুলো তুমি ফেস করে যাও। এবার ইন্টারোগেশনের জন্য এত দূরে দূরে যাওয়া, সেই সময় নষ্ট, তার পাশাপাশি সেই ইন্টারোগেশনের সময় নষ্ট এবং তারপর সেখানে যদি কোনো খুঁত টুত পায়, পান থেকে যদি চুন খসে, তাহলে গ্রেপ্তার করে নাও। আর একবার গ্রেপ্তার করে নিলে এবার একটার পর একটা কেসে ট্যাগ করে যাও। এই হচ্ছে প্ল্যান বেসিক্যালি, যেটা বুঝতে পারছি। না হলে আপনি আমাকে ইন্টারোগেশনে ডেকেছেন, আমি ইন্টারোগেশন ফেস করেছি, যতক্ষণ ইন্টারোগেট করেছেন আমি অ্যান্সার দিচ্ছি। আমার আইনজীবীকে ঢুকতে দেননি, তাও আমি বলিনি যে আমি ইন্টারোগেশন ফেস করবো না, আমি আপনাকে ফেস করেছি। আমাদের তরফ থেকে যখন যা চাওয়া হয়েছে দেওয়া হয়েছে। তো আমার তরফ থেকে তো তদন্ত কোনো রকম কোনো গাফিলতি এখন অবধি হয়নি বলে আমি জানি এবং পুলিশও সেরকম কোনো কমপ্লেন করেনি। তাহলে এই রক্ষা কবচ তোলার জন্য এত উথল পাথল কেন, এতবার মেনশন কেন করতে হচ্ছে? উদ্দেশ্যটা কী? প্রশ্ন জাগছে। তো যাই হোক, সেই সংক্রান্ত বিষয়েই আজকে আবারও কলকাতা হাইকোর্টের শরণাপন্ন হয়েছে এবং সেটা নিয়ে কিছু আমার আইনজীবী করছেন এবং বললেন যে কিছু ডকুমেন্টসেরও ব্যাপার রয়েছে, সেটার জন্য এখন জাস্ট আমি বাইরেটায় ওয়েট করছি। জানি আপনারা ওয়েট করে আছেন যে প্রতিবেদন কেন আসছে না বা আজকে কি হলো। তো সেটার জন্য একটা এরকম সংক্ষেপে বানালাম, আপনাদেরকে জানালাম কি ব্যাপার চলছে এবং ফার্দার আদালত আরও কিছু জানায়, আরও কিছু হিয়ারিং হয় বা রক্ষা কবচ উঠে যায়, যেটাই হবে আপনাদের সামনে অবশ্যই নিয়ে আসবো। কিন্তু যেটুকুনি বুঝতে পারছি যে চটিবুড়ি খুব ভয় পেয়েছে, চটি পুলিশও খুব ভয় পেয়েছে এবং চটি পুলিশকে দিয়ে সেই জন্য চটিবুড়ি এগুলো করাচ্ছে। শুধু আমি নয়, আজকে এসে যে আইনজীবী আছেন তিনি শফিকুলের কেসগুলোও করেন। তো শুনলাম শফিকুলের, যেটা আগেও বলেছিলাম যে 3খানা তো নোটিশ হয়ে গেছে, তো শফিকুলের কেসগুলো নিয়েও আজকে হিয়ারিং আছে, সেখানেও কিছু হয় কিনা সেটা জানি, দেখি কী নির্দেশ দেয়। শুদ্ধশীল, শফিকুল এরা সব গদিটা টলমলো করে দিয়েছে, তো 14 তলায় বসে এসির হাওয়ার মধ্যেও কলকল করে ঘামতে হচ্ছে। তো সেই জায়গা থেকে আদালতও সেটা কি বোঝে এবং কি নির্দেশ দেয় অবশ্যই সেটা জানার চেষ্টা করব এবং আপনাদের জানানোর চেষ্টা করব। তো বন্ধুরা, আপাতত কোনো প্রতিবেদন এখন করতে পারছি না, দেখি হাইকোর্টের কাজ কখন মেটে এবং সেই কাজ মিটলে অবশ্যই করে আপনাদের সামনে আমি প্রতিবেদন আনার চেষ্টা করব। তো বন্ধুরা, এই এখন আমার আপডেট। কি বলবেন চটিবুড়ি এবং চটি পুলিশকে নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সাথে থাকবেন, ভালো থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।